রাতের আওয়াজ। রাত ২টো হঠাৎ আমার ঘুম ভেঙে দেখি ছেলে আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং বলছে, মা, আমি আর একা ঘুমোতে পারি না। গভীর রাতে হঠাৎ মনে হল কেউ যেন আমাকে ডাকছে। চোখ খুলে দেখি ছেলে আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কি হয়েছে বাবা? অসুস্থ। আমি উঠে বসলাম। সে মাথা নাড়ল। মা, আমার ঘুম আসছে না। একা একা থাকতে ভয় লাগে গু। কি রকম ভয়? আমি চিন্তিত হয়ে গেলাম। মা, আমি স্বপ্ন দেখি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। বিয়ে দিয়ে দিচ্ছ অন্য কোনো মেয়ের সাথে। আমি একা হয়ে যাচ্ছি। কি? তার গলার স্বর কাঁপছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, এসব কি ভাবিস? আমি তো তোর মা, কোথাও যাব না। সে আমার পাশে বিছানায় বসল। মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। অন্য মায়েরা যেমন তাদের ছেলেদের ভালোবাসে, আমার ভালোবাসা তার চেয়ে অনেক বেশি গু। সেটা স্বাভাবিক বাবা, তুই তো আমার একমাত্র সন্তান। আমি তার কপালে চুমু দিতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমার ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নয়। আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে গি। আমার বুক ধড়ফড় করতে লাগল। কি বলছিস তুই? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমরা একসাথে ঘুমোব, একসাথে থাকব। আমি তোমাকে খুশি রাখব। সুখ দেব। রাতের অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, তন্বী আর রঞ্জন। তন্বী ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রঞ্জন ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটি শুরু হয়েছিল গত মাসের একটি বৃষ্টির রাতে। সেদিন বৃষ্টি এত জোরে পড়ছিল যে বাইরে বের হওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। স্বামী অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন ৩ দিনের জন্যে। তন্বী তার বান্ধবীর বাড়িতে রাত কাটাতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর রঞ্জন। রাত ২টো হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে ডাকছে। চোখ খুলে দেখি রঞ্জন আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখে একটা অদ্ভুত চাহনি। কি হয়েছে বাবা? তুই কেন জেগে আছিস? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম। মা, আমার ভয় লাগছে। একা ঘুমোতে পারছি না। কি? তার গলার স্বর কেমন যেন কাঁপছিল। আমি উঠে বসে তার হাত ধরলাম। হাত বেশ ঠান্ডা। কি রকম ভয় বাবা? স্বপ্ন দেখেছিস নাকি? মা, আমার মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে। আমি একা হয়ে যাব। সে আমার হাত শক্ত করে ধরে রাখল। এসব কি ভাবিস তুই? আমি কোথাও যাব না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কি? তার কথায় কেমন একটা আবেগ ছিল যেটা আমাকে একটু অবাক করল। আমি জানি বাবা, তুই আমার ভালো ছেলে গু। না মা, আমার ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে গি। আমার সারা শরীর কেঁপে উঠল। কি বলছিস তুই? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার হয়ে যাও। আমরা একসাথে থাকব, একসাথে ঘুমোব গু। আমি হতবাক হয়ে গেলাম। এ কি বলছে আমার ছেলে? এত ছোট বয়সে এরকম কথা কিভাবে মাথায় আসল? রঞ্জন, তুই কি বলছিস জানিস? এসব কথা বলা ঠিক না গি। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমার মন শুধু তোমাকেই চায়। এমন সময় হঠাৎ আমার মনে হল রঞ্জনের কথার মধ্যে কেমন যেন একটা কৃত্রিমতা আছে। তার চোখের দিকে ভালো করে তাকালাম। চোখে একটা অদ্ভুত ঝলক, যেটা আগে কখনো দেখিনি। রঞ্জন, তুই ঠিক আছিস তো? হঠাৎ সে হেসে উঠল। কিন্তু সেই হাসিটা আমার রঞ্জনের হাসি ছিল না। ভীষণ ভয়ানক এক হাসি। মা, আমি রঞ্জন নই গু। আমার রক্ত জমে গেল। তুই কে? আমি একটা জিন। তোমার ছেলের শরীর দখল করে নিয়েছি। আজ রাতে আমি তোমার সাথে গি। কিন্তু তার কথা শেষ হবার আগেই আমি চিৎকার করে উঠলাম। রঞ্জন! আমার রঞ্জন কোথায়? হঠাৎ সে আবার স্বাভাবিক হয়ে গেল। চোখে আগের সেই অদ্ভুত ঝলক নেই। মা, কি হল?
তুমি কেন চিৎকার করছ? আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। কিন্তু আমার মনে হচ্ছে কেমন যেন একটা স্বপ্ন দেখেছি। খুব খারাপ স্বপ্ন। আমি বুঝলাম যে সত্যিই কোনো অশুভ শক্তি আমার ছেলের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এটা নিয়ে আমাকে কিছু করতে হবে। পরের দিন সকালে আমি আমার মার কাছে ফোন করলাম। মা এসব বিষয়ে অভিজ্ঞ। তিনি বললেন, মেয়ে, এটা জিনের কাণ্ড। তোমার ছেলের উপর কোনো অশুভ আত্মা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। কি করব মা? তুমি একটা জিনের ধরা পীরের কাছে যাও। তিনি এর সমাধান দেবেন। সেদিনই আমি রঞ্জনকে নিয়ে পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেব রঞ্জনের দিকে তাকিয়ে বললেন, এর উপর একটা শক্তিশালী জিন ভর করেছে। এটা খুবই বিপজ্জনক। কিভাবে এটা হলো? আমি জানতে চাইলাম। তোমাদের বাড়িতে কোনো পুরনো জিনিস আছে যেটার মধ্যে জিন বাস করে? সেখান থেকে এটা তোমার ছেলেকে আক্রমণ করেছে। আমার মনে পড়ল আমাদের পুরনো আলমারিটার কথা। সেটা আমার দাদির আমল থেকে আছে। অনেক পুরনো। পীর সাহেব, সেই আলমারিটা কি করব? সেটা পুড়িয়ে ফেলতে হবে। আর তোমার ছেলেকে কিছু তাবিজ দিয়ে দিচ্ছি। এটা সাথে রাখবে। বাড়িতে ফিরে আমরা সেই পুরনো আলমারিটা বাইরে নিয়ে পুড়িয়ে ফেললাম। আলমারি পুড়তে থাকার সময় এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন কেউ কান্নাকাটি করছে। সেই রাত থেকে রঞ্জনের সব সমস্যা দূর হয়ে গেল। সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু আমার মনে এখনও সেই ভয়ানক রাতের স্মৃতি রয়ে গেছে। কিছুদিন পর পীর সাহেব আমাদের বাড়িতে এসে বললেন, সেই জিনটা আসলে তোমার দাদির আমল থেকেই সেই আলমারিতে বাস করত। তোমার দাদি নিয়মিত পূজাপাঠ করতেন বলে জিনটা কিছু করতে পারত না। কিন্তু এখন সে সুযোগ পেয়ে তোমার ছেলেকে আক্রমণ করেছিল। জিনটা কি চাইত? জিনটা চাইত তোমার পরিবারকে ধ্বংস করতে। সে তোমার ছেলের মাধ্যমে এমন কিছু করাতে চাইত যাতে তোমাদের পরিবার ভেঙে যায়। আমি কাঁপতে কাঁপতে বললাম, ভাগ্যিস আমি বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছ। যদি আরও দেরি হতো তাহলে আরও বিপদ হতে পারত। এরপর থেকে আমরা নিয়মিত ঘরে ধূপধুনো জ্বালাতে শুরু করলাম। আর প্রতিদিন কুরআন তেলাওয়াত করতাম। বাড়িতে একটা পবিত্র পরিবেশ বজায় রাখতাম। রঞ্জন এখন একেবারে স্বাভাবিক। সে আগের মতো পড়াশোনায় মন দিয়েছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেই রাতের কথা। কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গিয়েছি। আমার স্বামী ঢাকা থেকে ফিরে এসব শুনে প্রথমে বিশ্বাস করেননি। কিন্তু পীর সাহেবের সাথে কথা বলে তিনিও মানতে বাধ্য হলেন। এসব জিনিস সত্যিই আছে, তিনি বললেন। আমরা সবাইকে সাবধান থাকতে হবে। আমার মা বললেন, আমি আগেই বলেছিলাম, পুরনো জিনিসগুলো ভালো করে পরিষ্কার না করে ব্যবহার করা উচিত নয়। এই ঘটনার পর থেকে আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক অদৃশ্য শক্তি রয়েছে। সেগুলো থেকে বাঁচতে হলে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। রঞ্জন এখন কলেজে পড়ে। খুবই মেধাবী ছেলে। কিন্তু সেই রাতের কথা আমরা কখনো আলোচনা করি না। সেটা আমাদের পরিবারের একটা গোপন অধ্যায় হয়ে রয়ে গেছে। তন্বী এখন বিবাহিত। তার স্বামী খুবই ভালো ছেলে। তারা আমাদের কাছেই থাকে। আমাদের পরিবারে এখন শান্তি। কিন্তু আমি জানি যে এই শান্তি রক্ষা করতে হলে আমাদের সবসময় সাবধান থাকতে হবে। অশুভ শক্তি যে কোনো সময় আবার আক্রমণ করতে পারে। পীর সাহেব বলেছিলেন, যেসব বাড়িতে নিয়মিত নামাজ কালাম হয় সেখানে জিনভূত কম আসে। তাই আমরা এখন নিয়মিত ইবাদত বন্দেগী করি। ঘরে সূরা বাকারা তেলাওয়াত করি। আয়াতুল কুরসি পড়ি। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। যখন অশুভ শক্তি আমাদের আক্রমণ করেছিল, তখন আমাদের পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসই আমাদের রক্ষা করেছে। রঞ্জনও এখন বড় হয়েছে। সে বুঝে গেছে যে সেই রাতে কি হয়েছিল। কিন্তু আমরা কখনো সে বিষয়ে কথা বলি না। কিছু স্মৃতি চেপে রাখাই ভালো। আমার পাড়ার অনেকেই এই ঘটনা জানেন। তারা বলেন, সুমিত্রা, তুমি খুব সাহসের কাজ করেছ। অনেক মা এরকম পরিস্থিতিতে ভেঙে পড়তও। কিন্তু আমি জানি যে এটা আমার সাহসের ব্যাপার ছিল না। এটা ছিল একজন মায়ের সন্তানের জন্যে ভালোবাসা। যখন দেখলাম আমার ছেলে বিপদে, তখন আমি আর কিছুই ভাবতে পারিনি। এই গল্পের শিক্ষা হচ্ছে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বিশেষ করে পুরনো জিনিসপত্র নিয়ে কাজ করার সময়। আর যদি কখনো এরকম কিছু ঘটে, তাহলে দেরি না করে ধর্মীয় নেতাদের সাহায্য নিতে হবে। আজ আমার রঞ্জন একটা সফল ছেলে।
কিন্তু আমি জানি যে সেই অন্ধকার রাতে যদি আমি সঠিক সিদ্ধান্ত না নিতাম তাহলে আজ হয়তো আমাদের পরিবারের অবস্থা অন্যরকম হতো। তাই আমি সবাইকে বলি, পরিবারের সদস্যদের মধ্যে যদি কখনো অস্বাভাবিক আচরণ দেখেন তাহলে সেটাকে হালকা করে দেখবেন না। দ্রুত পদক্ষেপ নিন। আমার এই অভিজ্ঞতা আমাকে আরও ধার্মিক করে তুলেছে। আমি বুঝেছি যে এই পৃথিবীতে শুধু দৃশ্যমান জিনিসই সব নয়। অনেক অদৃশ্য শক্তিও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা আর যত্নই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা একসাথে থাকি তখন কোনো অশুভ শক্তিই আমাদের হারাতে পারে না। এই গল্পটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি। কিন্তু এর পরেও আরও অনেক ঘটনা ঘটেছে যা আমার জীবনকে আরও জটিল করে তুলেছে। সেই ঘটনার 6 মাস পর আরেকটি বিচিত্র ব্যাপার ঘটল। আমাদের বাড়ির পাশের পুরনো কবরস্থানে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যেতে লাগল। প্রতি রাতে ঠিক 12টার সময় একটা সাদা আলো কবরস্থান থেকে আমাদের বাড়ির দিকে আসতে থাকত। প্রথম দিকে আমি ভাবলাম হয়তো কেউ টর্চলাইট নিয়ে হাঁটছে। কিন্তু যখন দেখলাম যে আলোটা মাটি থেকে 3-4 ফুট ওপর দিয়ে ভেসে আসছে, তখন আমার সন্দেহ হল। একদিন রাতে আমি সাহস করে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখি একটা সাদা কাপড় পরা মানুষের মতো কিছু একটা আমাদের বাড়ির দিকে ভেসে আসছে। তার পা মাটি স্পর্শ করছে না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে স্বামীকে ডাকলাম। সুদীপ, ওই দেখো। স্বামী জানালা দিয়ে তাকিয়ে বললেন, এ কি দেখছি? এটা তো উ। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেই সাদা ছায়াটা আমাদের বাড়ির দেওয়ালের ভেতর দিয়ে ঢুকে গেল। হ্যাঁ, দেওয়াল ভেদ করে ভেতরে চলে গেল। আমরা দুজনে ভয়ে কাঠ হয়ে গেলাম। স্বামী বললেন, আমরা কি করব? পীর সাহেবকে ফোন করি। পীর সাহেবকে ফোন করে সব খুলে বললাম। তিনি বললেন, আপনাদের বাড়িতে একটা আত্মা এসেছে। কাল সকালে আমি আসছি। সেই রাতটা আমরা একদম ঘুমাতে পারলাম না। বাচ্চাদের সাথে একই ঘরে রাত কাটালাম। রঞ্জন বারবার বলছিল, মা, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে গিউ। তন্বিও বলল, আমার গায়ে কাটা দিচ্ছে গিউ। পরের দিন সকালে পীর সাহেব এলেন। তিনি পুরো বাড়ি ঘুরে দেখলেন। তারপর বললেন, এই বাড়িতে একটা অশান্ত আত্মা এসেছে। এটা কবরস্থান থেকে এসেছে গি। কেন এসেছে আমি জানতে চাইলাম। এর কোনো কারণ দরকার নেই। কখনো কখনো আত্মারা শুধু বিচরণ করে। কিন্তু এটা বিপজ্জনক। এটা আপনাদের পরিবারের ক্ষতি করতে পারে গি। পীর সাহেব আমাদের বাড়িতে বিশেষ পদ্ধতিতে কিছু দোয়া-দরুদ পড়লেন। 4 কোণায় কিছু তাবিজ ঝুলিয়ে দিলেন। বললেন, এখন থেকে প্রতিদিন মাগরিবের সময় আয়ান দেবেন। আর সূরা বাকারা তেলাওয়াত করবেন গি। কিন্তু সেই রাতেই আবার সেই সাদা ছায়া দেখা গেল। এবার সেটা আমাদের ঘরের ভেতর ঢুকে রঞ্জনের বিছানার পাশে দাঁড়াল। রঞ্জন চিৎকার করে উঠল, মা, কেউ একজন আমার পাশে দাঁড়িয়ে আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। দেখি রঞ্জন কাঁপছে। মা, একজন বুড়ো মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। সে বলছিল, আমার সাথে চলো। এবার আমরা বুঝলাম যে ব্যাপারটা আরও গুরুতর। পরের দিন পীর সাহেবকে আবার ডাকলাম। পীর সাহেব এসে বললেন, এই আত্মাটা খুবই শক্তিশালী। এটা কোনো সাধারণ আত্মা নয়। এটা একটা পুরনো আত্মা, অনেক দিন ধরে কবরস্থানে ছিল। এর সমাধান কি? এটার জন্যে আমাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আপনারা 3 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকুন। আমি এই 3 দিনে সব ঠিক করে দেবগু। আমরা আমার মায়ের বাড়িতে গিয়ে 3 দিন থাকলাম। পীর সাহেব প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে বিশেষ আমল করতেন। 3 দিন পর যখন বাড়ি ফিরলাম তখন পীর সাহেব বললেন, আত্মাটাকে তার নিজের জগতে পাঠিয়ে দিয়েছি। এখন আর কোনো সমস্যা হবে না গি। সত্যিই সেই রাত থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনা আমাদের পরিবারে একটা গভীর প্রভাব ফেল। তন্বী বলল, মা, আমার বিয়ের পর আমি এই বাড়িতে থাকতে চাই না গি। রঞ্জনও বলল, আমাদের অন্য কোথাও চলে যাওয়া উচিত গে। কিন্তু স্বামী বললেন, এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি। এখানেই থাকব। তবে আরও বেশি সাবধান থাকতে হবে। পীর সাহেব বলেছিলেন, এই বাড়ির আশেপাশের পরিবেশ কিছুটা সমস্যার। কবরস্থান এত কাছে থাকলে মাঝে মাঝে এরকম হয় গি। তাহলে কি করব? আপনারা নিয়মিত ধর্মীয় অনুশাসন পালন করুন। প্রতিদিন নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন। বাড়িতে সবসময় পবিত্র পরিবেশ রাখুন গো। এরপর থেকে আমরা খুবই সতর্ক হয়ে গেলাম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সকালে আর সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করতাম। কিন্তু 6 মাস পর আবার নতুন একটা সমস্যা দেখা দিল।
এবার সমস্যা হল তনবির সাথে। তনবি হঠাৎ করে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে রাতের বেলা ঘুমের মধ্যে কথা বলত, কিন্তু সেটা তার নিজের গলার স্বর ছিল না। একদিন রাতে আমি শুনলাম তনবি কারো সাথে কথা বলছে। তার গলার স্বর অনেক ভারী, যেন কোনো বয়স্ক মানুষের। আমি তার ঘরে গিয়ে দেখি সে ঘুমিয়ে আছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে। কে তুমি? সে বলছিল। তারপর থামল। তারপর আবার বলল, আমি তোমার সাথে যেতে পারব না গি। আমি ভয় পেয়ে তাকে জাগিয়ে দিলাম। তনবি, কার সাথে কথা বলছিলি? আমি তো ঘুমিয়েছিলাম মা। কথা বলিনি তো। তুই ঘুমের মধ্যে কথা বলছিলি। আমি কিছু মনে করতে পারছি না। তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম গি। কী রকম স্বপ্ন? দেখলাম একটা বুড়ো মানুষ আমাকে তার সাথে কোথাও যেতে বলছে। আমি যেতে চাইছি না গি। আমার মনে পড়ল রঞ্জনের কথা। সেও তো বলেছিল বুড়ো মানুষের কথা। পরের দিন পীর সাহেবকে ফোন করলাম। তিনি এসে তনবিকে দেখলেন। তারপর বললেন, এই মেয়েটার উপর একটা আত্মা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে গি। কিন্তু আপনি তো বলেছিলেন আত্মাটাকে চলে যেতে বলেছেন গি। হ্যাঁ, কিন্তু এটা ভিন্ন আত্মা। এটা সেই একই কবরস্থান থেকে এসেছে, কিন্তু আলাদা আত্মা গু। কেন তনবিকে টার্গেট করছে? তনবির বয়স এখন 21। এই বয়সে মেয়েদের আত্মিক শক্তি কম থাকে। তাই আত্মারা তাদের সহজে প্রভাবিত করতে পারে কি? পীর সাহেব তনবিকে কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো সবসময় সাথে রাখবে। আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে গি। কিন্তু পরের রাতেই আবার সমস্যা হল। এবার তনবি ঘুমের মধ্যে উঠে বসল। তার চোখ খোলা, কিন্তু সে ঘুমিয়ে আছে। পরের দিন পীর সাহেব এসে বললেন, এই আত্মাটা খুবই জেদি। এটা সহজে ছাড়বে না। তাহলে কি করব? আপনাদের মেয়েকে কিছুদিনের জন্যে অন্য কোথাও পাঠিয়ে দিন। আমি এখানে বিশেষ ব্যবস্থা নেব। আমরা তনবিকে তার নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। সেখানে সে একদম স্বাভাবিক ছিল। পীর সাহেব 1 সপ্তাহ ধরে প্রতিদিন আমাদের বাড়িতে এসে বিশেষ আমল করলেন। তিনি বললেন, এই আত্মাটা এই বাড়ির সাথে কোনোভাবে যুক্ত। কিভাবে? হয়তো এই বাড়ির কোনো পুরনো বাসিন্দার আত্মা, অথবা কবরস্থানের কোনো আত্মা যে এই বাড়ির প্রতি আকর্ষিত। এটা কি আগেও এই বাড়িতে ছিল? সম্ভবত। তবে আপনাদের পরিবারে ধর্মীয় পরিবেশ বেশি হওয়ায় আগে সক্রিয় ছিল না আগে। তাহলে এখন কেন সক্রিয় হল? কোনো কারণে এর শক্তি বেড়েছে। হয়তো কবরস্থানে কোনো নতুন সমাধি হয়েছে গি। আমার মনে পড়ল, গত মাসে আমাদের পাড়ার একজন বৃদ্ধ মারা গিয়েছিলেন। তাকে ওই কবরস্থানেই দাফন করা হয়েছিল। পীর সাহেব, গত মাসে করিম চাচাকে ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। আহা! সেটাই হতে পারে। নতুন সমাধির কারণে পুরনো আত্মাগুলো সক্রিয় হয়ে উঠেছে গি। পীর সাহেব আরও কিছুদিন আমল করার পর বললেন, এখন ঠিক হয়ে গেছে। তনবিকে ফিরিয়ে আনুন গো। তনবি ফিরে এলো। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু 1 সপ্তাহ পর আবার সেই সমস্যা শুরু হল। এবার আমরা বুঝলাম যে এই বাড়িতে থেকে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। স্বামী বললেন, আমাদের অন্য কোথাও চলে যেতে হবে গি। তনবিও বলল, মা, আমি আর এই বাড়িতে থাকতে পারব না গি। রঞ্জন বলল, আমারও ভয় লাগে গু। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমরা শহরের অন্য এলাকায় একটা নতুন বাড়ি ভাড়া নিলাম। সেখানে চলে যাওয়ার পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তনবি স্বাভাবিক হয়ে গেল। রঞ্জনও আগের মতো হয়ে উঠল। কিন্তু আমার মনে এখনও সেই পুরনো বাড়ির স্মৃতি রয়ে গেছে। কত রহস্য লুকিয়ে ছিল সেই বাড়িতে। পীর সাহেব বলেছিলেন, সব বাড়িতে এরকম হয় না। কিছু কিছু জায়গা থাকে যেখানে অতিপ্রাকৃত শক্তি বেশি সক্রিয় থাকে গি। আমাদের সেই পুরনো বাড়িটা এখনও খালি পড়ে আছে। কেউ সেখানে থাকতে চায় না। পাড়ার লোকজন বলে, রাতের বেলা ওই বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসে। আমি মাঝে মাঝে ভাবি, আমরা যদি সেই বাড়িতেই থেকে যেতাম তাহলে কি হতো? হয়তো আরও বড় কোনো বিপদ হতো। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমাদের চারপাশে অনেক রহস্য রয়েছে যা আমরা বুঝতে পারি না। তনবি এখন বিবাহিত। তার সংসার খুব ভালো চলছে। রঞ্জনও বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করছে। কিন্তু আমরা কেউই সেই পুরনো বাড়ির কথা আলোচনা করি না। সেটা আমাদের জীবনের একটা অন্ধকার অধ্যায়। যারা এই গল্প শুনছেন তাদের বলব, যদি কখনো আপনাদের বাড়িতে এরকম কিছু ঘটে, তাহলে দেরি করবেন না। দ্রুত সঠিক ব্যবস্থা নিন।
আর সবচেয়ে বড় কথা, পরিবারের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। যদি প্রয়োজন হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যেতেও দ্বিধা করবেন না। আমাদের নতুন বাড়িতে এখন শান্তি। আমরা সবাই খুশি। এই শিক্ষাটাই হয়তো আমাদের জন্যে সবচেয়ে বড়।